সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাসটি। এই ক্লাসের টপিক দেখো, তোমরা বুঝতেই পারছো যে কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্স এমন একটা টপিক, এই টপিকে কিন্তু ফুল মার্কস পাওয়াটা আমাদের গ্রামারে ওভারঅল ভালো মার্কস পাওয়ার জন্য অনেকটা ইম্পর্টেন্ট। তোমরা আগেও ম্যাট্রিক লেভেলে বা তার আগে এই কমপ্লিটিং সেন্টেন্স করছো, কিন্তু ইন্টারমিডিয়েটের কমপ্লিটিং সেন্টেন্সগুলো সাধারণত একটু জটিল হয়ে থাকে। তো তার জন্য তোমাকে এনাফ প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় যেয়ে প্রশ্ন দেখে কমন না পড়লে ঘাবড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আগে যদি তোমার প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা থাকে তাহলে কিন্তু আর তুমি নতুন কোনো প্রশ্ন দেখলে ঘাবড়ে যাবে না। একটা প্রবাদ বা কথা কিন্তু এরকম আছে যে তুমি প্র্যাকটিসের ময়দানে যত ঘাম ঝরাবে, যুদ্ধে তোমাকে রক্ত কিন্তু ততটাই কম ঝরাতে হবে। আর তুমি যদি প্র্যাকটিসের ময়দানে ঘাম কম ঝরাও তাহলে যুদ্ধের ময়দানে তোমাকে রক্ত বেশি ঝরাতে হবে। তো আমি আগে থেকেই প্র্যাকটিসের ময়দানে শ্রম দিয়ে ঘাম ঝরানোর পক্ষে। তো সেই অংশ হিসেবে আমি আজকে বরিশাল বোর্ড 2024 সালে দেখো একটা কমপ্লিটিং সেন্টেন্স আসছিল, এইটা তোমাদেরকে একদম ব্রেকডাউন করে সহজে কিভাবে তুমি সলভ করতে পারো সেইটা বুঝিয়ে দিব। তো আর দেরি না করে চলো আমরা ক্লাসে পড়া শুরু করি। এইখানে দেখো এ নাম্বারে কি বলছে, বলছে যে ইট ইজ টু লেট, অর্থাৎ অনেক দেরি হয়ে গেছে। নাও আই ড্যাশ গো টু লাঞ্চ। তার অর্থ কি? অনেক দেরি হয়ে গেছে, এখন আমি বা আমার লাঞ্চে যাওয়াটা উচিত বা আমাকে যেতে হবে। কারণ যেহেতু কাজ করতে করতে হয়তো অনেক লেট হয়ে গেছে, তাহলে আমাকে যেতে হবে। আইয়ের সাথে যেতে হবে ইংরেজি হচ্ছে আই হ্যাভ টু। ঠিক আছে, আয়ের সাথে তো সাধারণত হ্যাভ হয়, তাহলে আমি যদি দেখো এখানে হ্যাভ টু বসাই, তার মানে আমাকে যেতে হবে, হ্যাভ টু গো টু লাঞ্চ, অর্থাৎ আমাকে লাঞ্চে যেতে হবে। ঠিক আছে, খুব সহজ, জাস্ট দুইটা ওয়ার্ড বসাই দিলাম, কিন্তু দেখো কমপ্লিটিং সেন্টেন্স শেষ এবং মার্কসটাও তুমি সহজেই পেয়ে গেলা। বি নাম্বারে দেখো কি বলছে যে ইট ইজ এ লং টাইম, অর্থাৎ অনেক সময় হয়ে গেছে, সিন্স ড্যাশ। আমি সবসময় বলি এই সিন্সের রুলসটা বেশিরভাগ ক্ষেত্রেই চলে আসে, সো এটা একটু মাথায় রাখার চেষ্টা করো, কারণ এটা অনেক সময় কমন পড়ে, বিভিন্ন বোর্ডে কমন পড়ে। সো ইট ইজ এ লং টাইম, আমরা জানি সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেই কারণে কি হয়, সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তার মানে ইট ইজ লং টাইম, এটা অনেক সময় হয়ে গেছে। এখন বাংলাতে যদি আমি চিন্তা করি যে লাস্ট আমরা দেখা করেছি, তাহলে আমরা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইংলিশ হচ্ছে উই, আর আমরা দেখা করেছি মিটের পাস্ট ফর্ম, মিট মানে দেখা করা, সেইটা তাইলে এখানে লাগবে, কারণ আমি বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট দিয়ে কাজ করতে হবে। তাহলে মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট, উই মেট, শেষবার ইংরেজি হচ্ছে লাস্ট। তার মানে দেখো এটা অনেক সময় হয়ে গিয়েছে যে আমরা দেখা করেছি সর্বশেষ। সি নাম্বারে দেখো বলেছে হ্যাড আই আর্নড ইনাফ মানি। তার মানে কি দেখো, যে যদি আমি পর্যাপ্ত টাকা আর্ন করতাম বা উপার্জন করতাম তাইলে ড্যাশ। এখন আমি যদি অনেক টাকা উপার্জন করতাম তাইলে আমি কি করতাম, আমি কিন্তু গরিব দুস্থ যারা আছে তাদেরকে সাহায্য করতাম, তাইলে বা আমি করতে পারতাম যদি আমি এনাফ উপার্জনটা করতাম, কিন্তু যেহেতু করতে পারতেছি না বা করি নাই, তার মানে আমি সেটাও পারতেছি না। তো যাই হোক, সেই আলোচনায় আমরা আর না যাই। এইখানে যেটা করতে হবে যে আমি যদি এনাফ মানি আর্ন করতে পারতাম, আমি গরিবদের সাহায্য করতে পারতাম, তা আমি ইংলিশ হচ্ছে আই, এটা তো সবাই আমরা জানি। পারতাম ইংরেজি হচ্ছে আমরা জানি কুড, তাহলে জাস্ট এখানে তুমি কুডটা বসাই দাও, তাহলে আমি লিখলাম যে আই কুড, করতে পারতাম। ঠিক আছে, তো করতে পারা, তাইলে আমি এখানে কি বসাইতে পারি, আই কুডের পরে আমি কি দিব, একটা হ্যাভ দিব, যাতে এই গ্রামারটা আরও সুন্দর হয়, আই কুড হ্যাভ। তো দেখো আমি যদি এখানে শুধু কুড দিতাম তাহলে ডিফারেন্সটা কি হইতো, আমি যদি এখানে লিখতাম যে আই কুড হেল্প দ্য পুর, কারণ কুডের পরে তো যে ভার্বটা আসবে মোডাল অক্সিলারির পরে সেটা আর পরিবর্তন করা যাইতো না। ঠিক আছে, তো তখন আমার মিনিংটা কি হইতো, আই কুড হেল্প দ্য পুর, মানে আমি করতে পারবো বা এই ধরনের একটা মিনিং আসে। তার মানে আমার যে মিনিংটা দরকার সেটা কিন্তু আর আসতেছে না। আমার দরকার হচ্ছে যদি আমি পর্যাপ্ত টাকা আর্ন করতে পারতাম তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমার দেখো মিনিংটা লাগবে অনেকটা এরকম যে আই কুড হ্যাভ, তারপরে আমি এখানে বসাতে পারবো, যেহেতু এখানে হ্যাভ রয়েছে তার মানে আমাকে ভার্ব বসায়া
ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে কি লিখলাম যে আই কুড হ্যাভ হেল্পড, কাদেরকে? অবশ্যই ধনীদেরকে না, গরিবদেরকে। তাহলে আমি এখানে লিখে দেব যে দ্য পুর। আই কুড হ্যাভ হেল্পড দ্য পুর, আমি করতে পারতাম। এগুলো কিন্তু আসলে যদি তোমাকে খুব ভালোভাবে পারতে হয়, আমি তো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তবে এই বোঝার বাইরেও যদি তুমি সহজে এটা মনে রাখতে চাও, তাহলে তোমাকে কন্ডিশনালের কিছু রুলস আছে। এই রুলসগুলো মোটামুটি কাছাকাছি। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো এই রুলসগুলো তোমাকে কি করতে হবে? পড়ে ফেলতে হবে এবং একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। তুমি চাইলে স্টিকি নোট দিয়ে লেখা তোমার যে টেবিল আছে সেই টেবিলের সামনে কিন্তু লাগায় রাখতে পারো। তাহলে কি হবে? এই রুলসগুলো যেগুলা একটু কঠিন তোমার জন্য মনে রাখাটা, সেগুলো কিন্তু তোমার খুব ভালো তুমি মনে রাখতে পারবা, আমি আশা করি। তো এই কন্ডিশনাল রুলসগুলো কিন্তু তুমি পড়ে নিতে পারো। ডি নাম্বারে দেখো কি বলছে যে হি ইজ এ কোয়েক। কোয়েক মানে হচ্ছে হাতুড়ে ডাক্তার বা হাঁসের ডাক। তো এইখানে তো হাতুড়ে ডাক্তার এরকমই হবে। তার কারণ কি দেখো, আমি প্রশ্নটা পড়েই বুঝে নিয়েছি যে এটার কারণটা কি হাতুড়ে ডাক্তার। কারণ দেখো, বাট বা কিন্তু হি টক্স টু দ্য পেশেন্ট। হি টক্স টু দ্য পেশেন্ট মানে হচ্ছে সে কথা বলে রোগীদের সাথে। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। এই অ্যাজ ইফের রুলসটা অনেকটা সেন্সের মতো। এইটা মাথায় রাখবা যে অ্যাজ ইফের আগে দেখো কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স আছে। তার মানে এখানে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। তো সে পেশেন্টের সাথে কথা বলে এমনভাবে যে বা যেন সে ড্যাশ। এখন এখানে আমরা কি বসাইতে পারি দেখো, যে যেন সে সবই জানে কি ব্যাপারে? মেডিকেল সায়েন্সের ব্যাপারে বা ডাক্তারি সম্পর্কে। কিন্তু সে একটা কি হাতুড়ে ডাক্তার। তাইলে সে যেন সবই জানে, এর ইংরেজি আমরা কি করতে পারি? আমরা লিখবো যে অ্যাজ ইফ হি নিউ, সে জানতো এভরিথিং বা সব কিছু সম্পর্কে। অ্যাবাউট কি সম্পর্কে? আমরা লিখতে পারি মেডিকেল সায়েন্স, মানে ডাক্তারি বিদ্যা সম্পর্কে সে সব কিছুই জানে, এমনভাবে সে পেশেন্টদের সাথে কথা বলে। তো এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এইখানে কিন্তু আমরা পাস্ট টেন্স করে ফেলছি। দেখো, তার মানে আমরা রুলসটা কিন্তু অ্যাপ্লাই করতে পারছি এখানে। ই নাম্বার লক্ষ্য করো, বলতেছে যে দ্য গার্ল রিটার্নড হোম, অর্থাৎ মেয়েটা রিটার্ন বা ফিরে গিয়েছিল কোথায়? হোম বা বাড়িতে। বিফোর আগে, কিসের আগে? ইভিনিং বা সন্ধ্যার আগে। দেখো, তারপরে বলছে লেস্ট। আমি তো বলছি যে লেস্টের যে রুলস, এটা সবসময় সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে, কারণ এটা আসে আমার দেখা মতে। তো এখানে বলেছে মেয়েটা বাড়িতে ফিরে গিয়েছিল সন্ধ্যার আগে। আমি তোমাদেরকে আগেও বলেছি আমার কয়েকটা ভিডিওতে যে লেস্ট মানে হচ্ছে এখানে একটা ভয়ের ব্যাপার আছে। তো সে তো সন্ধ্যার আগে বাড়ি ফিরে গেছে, এখন কথা হলো ভয়টা কি? কি ভয়ে সে আগে বাড়িতে ফিরে গেছে? ভয়টা হইতাছে সে কোনো একটা বিপদে পড়তে পারে। তো আমরা জানি লেস্ট মানে হইতাছে শুট থাকতে হবে, যেহেতু এখানে শি দেওয়াই আছে, তাহলে আমরা এখানে শুট লিখে ফেলি। বিপদে পড়া। তো শুডের পরে আমরা পড়া ইংরেজি লিখতে হবে। পড়া ইংরেজি হচ্ছে ফল। সে পড়তে পারে, শুড ফল কিসে? বিপদে, মানে ইন ডেঞ্জার। তার মানে সে বিপদে পড়তে পারে। তো আমরা লিখছি যে লেস্ট শি শুড ফল ইন ডেঞ্জার, সে বিপদে পড়তে পারে। এফ নাম্বার লক্ষ্য করো, বলছে মীরা সিংস ভেরি ওয়েল, অর্থাৎ মীরা খুব ভালো গান গায়। ইফ বা যদি শি গেটস অপরচুনিটি, তার মানে যদি সে সুযোগ পায়, তাহলে কি হইতে পারে? যেহেতু দেখো মীরা বা একটা মেয়ে খুব ভালো গান গায়, তার মানে সুযোগ পাইলে অবশ্যই সে খুব ভালো সিঙ্গার হইতে পারবে। তো এই রুলসটা অনুযায়ী আমরা কি করব দেখো, আমরা এখানে লিখে ফেলবো সে হতে পারবে বা হতে পারে। পারা ইংরেজি হচ্ছে ক্যান, আর হয়ে যাওয়া হচ্ছে বিকাম। তাহলে সে হতে পারে বা হতে পারবে। এ যেহেতু সে ভালো গান গায়, সে তো ডাক্তার হইতে পারবে না, তাহলে সে কি হইতে পারবে? বিখ্যাত। আমরা লিখতে পারি বিখ্যাত ইংরেজি হচ্ছে ফেমাস। আর তারপর কি লিখতে হবে আমাদেরকে? গায়ক ইংরেজি হচ্ছে সিঙ্গার। তাহলে আমি এখানে দেখো সিঙ্গার লিখে দিলাম। তাইলে কিন্তু দেখো আমার এই কাজটা হয়ে গেল, এই কমপ্লিটিং সেন্টেন্সটাও শেষ।
জি নাম্বারে দেখো বলছে যে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর ড্যাশ। এর অর্থ কি? আমরা জানি একটি রুলস আছে, যখন টি ডাবল ও থাকবে তখন আমাদেরকে গ্যাপে অবশ্যই টি সিঙ্গেল ও বসাইতে হবে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা মাথায় রাখো, এটা একটা রুলস যে টু টু এইভাবে কাজটা আমাদেরকে কিন্তু করা লাগে। তো যখন আমরা বলবো এরকম যে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর, তারপর আমাদের একটা টু লাগবে। এখন কথা হচ্ছে কবিতাটা তো কঠিন, খুবই কঠিন। কার জন্য কঠিন? এটা আমার জন্য কঠিন হইতে পারে। তাইলে আমার জন্য যদি হয়, তাহলে ফর মানে হচ্ছে জন্য। কার জন্য? আমার জন্য। তাহলে এই ফর আর টু এর মাঝখানে আমি কি করব? একটা মি রাখবো। তাহলে এই কবিতাটা খুব কঠিন। কার জন্য? আমার জন্য। তারপরে এই নিয়ম অনুযায়ী টু যেহেতু আছে একটা ডাবল ওওয়ালা, একটা সিঙ্গেল ওওয়ালা টু আমরা ব্যবহার করব। তারপরে আমরা কি লিখব? আমরা লিখব বুঝতে পারাটা, যেহেতু কঠিন তার মানে বুঝতে পারতেছি না, তাহলে বুঝতে পারার জন্য এখানে লিখে দিব আন্ডারস্ট্যান্ড। তাহলেই দেখো কাজ শেষ। তাহলে আমরা কি লিখলাম? দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড। তাহলেই কিন্তু আমার কমপ্লিটিং সেন্টেন্স শেষ। এই রুলসটা মনে রাখবা, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সময় দেখা যায় এই রুলসটা পরীক্ষায় চলে আসছে। 8 নাম্বারে দেখো বলতেছে যে ইন স্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস। একটা জিনিস মাথায় সেট করে নাও, ইনস্পাইট অফ শব্দটার অর্থ কিন্তু সত্ত্বেও। কি সত্ত্বেও? অল ফ্যাসিলিটিস বা সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও দ্য বয় ড্যাশ। তার মানে কি? বালকটা কি হয়েছে? সকল সুবিধা থাকা সত্ত্বেও সফল হইতে ফেল করছে। কারণ সফল হওয়ার জন্য তো তার সকল সুযোগ সুবিধা ছিলই, আর সেটা যদি সে কাজে লাগাইতো তাহলে সে সফল হয়ে যেত। কিন্তু যেহেতু বলছে দেখো সত্ত্বেও, তার মানে হচ্ছে যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হয় নাই বা হওয়া যাবে না। যেমন ধরো আমরা বললাম তুমি খুব ভালো পড়াশোনা করছো কিন্তু ড্যাশ। তার মানে কি? তুমি ভালো পড়াশোনা করলে যেটা হওয়ার কথা, এই কিন্তু শব্দটা থাকার কারণে কি করতে হবে? আমাদেরকে সেইটা না বসে অন্য একটা উল্টা বসাইতে হবে। তো এইরকমই ব্যাপারটা, যে যেহেতু এখানে ইনস্পাইট অফ বা সত্ত্বেও আছে, তার মানে হচ্ছে সকল সুযোগ সুবিধা পাইছে, তাইলে যেটা হওয়ার কথা এখন সেইটা আর হয় নাই। তার মানে তার সফল হওয়ার কথা, সে আর সফল হয় নাই। তাইলে আমরা কি বসাতে পারি? দ্য বয় বা বালকটা ফেল করছে। তাহলে আমরা এখানে লিখলাম যে দ্য বয় ফেইল্ড। কি করতে? ফেইল্ড, সফল হইতে। তাহলে আমরা লিখলাম ফেইল্ড টু সাকসিড। তার মানে সে সফল হইতে কি করছে? ফেল করছে। এরকম একটা জিনিস আমরা এখানে বসায় রাখলাম। দ্য বয় ফেল টু সাকসিড। সে সফল হইতে পারে নাই, সে ব্যর্থ হয়েছে। তাহলে কিন্তু দেখো আমার এই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেছে। আই নাম্বারে দেখো বলতেছে যে প্যাট্রিয়টিজম বা কি বলা যেতে পারে? দেশপ্রেম, যেটাকে আমরা বলি সেটা। সো এই প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। তার মানে প্যাট্রিয়টিজমটা কি? একটা খুব মহৎ একটা গুণ। ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটাই উপযুক্ত সময় ড্যাশ। তাইলে যেহেতু এখানে প্যাট্রিয়টিজমের কথা বলা হচ্ছে যে প্যাট্রিয়টিজম একটা খুব মহৎ গুণ, তাইলে আমরা কি লিখতে পারি? এটাই উপযুক্ত সময় কিসের? যে আমরা যারা প্যাট্রিয়ট বা দেশপ্রেমিক তাদেরকে সম্মান করব। তো আমি তো সবসময় বলি যে ইট ইজ হাই টাইমের রুলসটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা মাঝে মধ্যে রিপিট দেখা যায়। তখন আমরা কি করব? এখানে সাবজেক্ট বসাবো, প্রথমে উই, যে আমরা। আর রুলস অনুযায়ী ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্টের পরে কি হয়? ভার্বের একটা পাস্ট ফর্ম হয়। তাহলে আমরা প্রদর্শন করব, এর ইংলিশ যেটা আমি করতে চাইছি সেটা হবে শোড, কারণ শো মানে প্রদর্শন করা। রুলস অনুযায়ী ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্টিভ কিছু আমরা বসাই, তার ঠিক পরে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হবে। তাহলে আমরা দেখলাম যে উই শোড, তারপর কি? যে রেসপেক্ট, মানে সম্মান করা যেটাকে বলে সেটা। উই শুড রেসপেক্ট কাদেরকে বা কাদের প্রতি? টু দ্য প্যাট্রিয়টস, অর্থাৎ আমরা যারা দেশপ্রেমিক আছে তাদেরকে সম্মান প্রদর্শন করি, সেটার উপযুক্ত সময় হচ্ছে এখন। তো আশা করব তোমরা এই রুলসটা বুঝতে পারছো, এবং ইট ইজ হাই টাইমের রুলস, ইনস্পাইট অফ রুলস, টু টু এটার রুলস, লেস্টের রুলস, অ্যাজ ইফ, তারপর হচ্ছে সিন্সের যে রুলস, এই জিনিসগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কমন পড়ে। তো এগুলো পারা মানে হইতেছে অনেক দিক থেকে তুমি এগিয়ে গেলা। তারপর কি বলছে দেখো, যে হি স্টাডিড হার্ড, এর অর্থ হচ্ছে সে
কঠোর পড়াশোনা করেছিল। এরপর বলেছে সো দ্যাট, এই সো দ্যাটের রুলসটাও ইম্পর্টেন্ট। সো দ্যাট মানে কি এটা তোমাকে বুঝতে হবে। সো দ্যাট মানে হচ্ছে যাতে করে, সে অনেক পড়াশোনা করছে, যাতে করে কি হয়, সে কেন পড়াশোনা করছে, তুমি বাংলাতে কি বসাইতা, যাতে করে সে জীবনে সফল হইতে পারে। তো সে যাতে জীবনে সফল হইতে পারে, এটার ইংরেজি কি হইতে পারে, আমরা লিখতে পারি যে সো দ্যাট হি, দেখো সে কঠোর পড়াশোনা করছে, স্টাডিড পাস্ট টেন্স অতীতে, তাইলে সে অতীতে পড়াশোনা করছে কেন, যাতে আমি মানে এই সেন্টেন্সটা আমি তোমাদেরকে কি বুঝাইতে পারছি কিনা, যে সেন্টেন্সটার অর্থ হইতেছে অনেকটা এরকম যে সে পড়াশোনা করছিল যাতে সে সফল হইতে পারতো, এর জন্যই তো সে পড়াশোনা করছিল। তার মানে এই পাশে আমাদেরকে কি করতে হবে, যেহেতু দেখো একটা পাস্ট টেন্সে আমাকে সেন্টেন্সটা দিছে, তার মানে আমার এই পাশেও কি করতে হবে, পাস্ট টেন্স মেনটেন করতে হবে। তাহলে আমরা কি লিখব, হি ক্যান না, কিন্তু আমরা লিখতে হবে হি কুড, যাতে করে সে পারতো কি করতে, সফল হইতে। তাহলে আমরা সফল ইংলিশ হচ্ছে সাকসিড, মানে সফল কিসে, জীবনে, ইন লাইফ। এইটা যদি তুমি জাস্ট বসাই দিতে পারো, তাইলেই কিন্তু দেখো একদম সহজে অল্প কয়েকটা রুলস বোঝার মাধ্যমে 10টা কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমি তোমাদেরকে যেভাবে বুঝায়া বুঝায়া রুলস ধরে পড়াইছি, আমার মনে হয় তোমাদের অবশ্যই বুঝতে পারার কথা। তারপরে যদি কোনোটা না বুঝো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে স্যার আমি এই এই ব্ল্যাঙ্কসটা বুঝতে পারিনি, এত নাম্বার, এটা একটু কাইন্ডলি আমার এরকম মনে হচ্ছে, এটা হলে হয়তো ভালো হতো। আর কমপ্লিটিং সেন্টেন্স দেখো এমন একটা জিনিস, আমি যেই সেন্টেন্সটা লিখছি এইটাই যে পৃথিবীতে একমাত্র অ্যান্সার, নট লাইক দ্যাট। গ্রামার ঠিক থাকলে তুমি পৃথিবীর থেকে যে কোনো সেন্টেন্স লেখো, আমার তাতে কোনো আপত্তি নেই, জাস্ট অর্থটা ঠিক থাকতে হবে, গ্রামারটা ঠিক থাকতে হবে। এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল করো, পরীক্ষার হলে মার্কস তোমার এইটা 100% কনফার্ম। তো এ প্লাস পাওয়ার ক্ষেত্রে আমি বলবো এইভাবে বুঝে বুঝে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। আমার ভিডিওগুলো নিয়মিত দেখো, কারণ আমি প্লেলিস্ট আকারে এই ভিডিওগুলো দিয়ে থাকি। একটা প্লেলিস্টে ঢুকলে তুমি কমপ্লিটিং সেন্টেন্সের প্রিভিয়াস যত বছরের প্রশ্ন আছে সব কিন্তু তুমি প্র্যাকটিস করে ফেলতে পারতেছো। আর বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে সময় দাও, কারণ ভালো পড়াশোনা করা ছাড়া, পড়াশোনাতে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া ছাড়া ভালো ফলাফলের কোনো সুযোগ নাই স্যার। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।